সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন আমরা এনার্জি পাওয়ার নিয়ে আলোচনা করি, দেশের বড় প্রজেক্টগুলো নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি, অর্থাৎ পাওয়ারফুল বাংলাদেশ নিয়ে আলোচনা করি। পাওয়ারফুল বাংলাদেশের একটা বড় আলোচ্য বিষয় এখন অনেকের কাছেই, অনেকে যারা খোঁজ খবর রাখেন তারা সেই পদ্মাপাড়ের যে হার্ডিন ব্রিজ, লালন সেতু, সেখানকার একটু পাওয়ার নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাসের সূত্র ধরেই আমরা আজকে একজনকে পেয়েছি যিনি আমাদেরকে রূপের কথা জানাবেন। রূপপুরে কেমন রূপ পরিবর্তন হচ্ছে সেগুলোই আমরা আজকে শুনবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শওকত আকবরের কাছ থেকে। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। একদমই পাই না পাওয়াটাও যৌক্তিক, কারণ আপনি ব্যস্ত না থাকলে আমাদের এই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টটা তাড়াতাড়ি কিভাবে হবে। সুতরাং এই আমাদের অনুযোগটা একটু অন্যভাবেই করলাম। তারপরে আমরা জানতে চাই অনেক সাধারণ মানুষের কাছেও এটা নিয়ে অনেক বড় কৌতূহল যে অনেক বড় একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এবং তার চেয়ে বড় কথা বিজ্ঞান গবেষণা, নিউক্লিয়ার, এগুলো নিয়ে যারা ভাবেন বাংলাদেশে, আমরা এক ধরনের পিছিয়ে পড়া মনস্তত্ত্ব নিয়ে থাকতাম যে আমাদের আর এসব পড়ে কী হবে, আমাদের আর এসব জেনে কী হবে। কিন্তু এই বাংলাদেশে একটা পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ পারমাণবিক ক্লাবে, সেই ক্লাবে মানে আমাদেরকে সংযুক্ত করবার জন্যে পতাকাটা হাতে নিয়ে মোটামুটি সবার সামনে আপনি প্রথমে বলবেন আপনার এই প্রজেক্টটার নিয়ে যখন নাকি আপনার কাজ শুরু হলো, আপনি ব্যক্তিগতভাবে কি ভেবেছেন, কি করেছেন, মোট কথা আপনার একটু অনুভূতিটা জানতে চাই। তারপরে আমরা রূপপুরের রূপ কতটুকু পাল্টেছে বলবেন সবিস্তারে। ধন্যবাদ মুন্নি। প্রথম অভিযোগটা ঠিক না যে আমাকে যতবার মিডিয়ার সামনে কথা বলতে বলা হয়েছে আসছি, ইভেন কি মুন্নির সাথেও আমি টেলিফোনে বুঝে গেছি। হ্যাঁ, সেটা তো অনেক আগে। যাই হোক, আমি আমাদের এই মিডিয়াকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই প্রকল্প বাস্তবায়নের সাথে তারা সরাসরি সম্পৃক্ত এবং সবসময় প্রকল্পের পক্ষে কথা বলেছে, ইতিবাচক কথা বলেছে। এবং এই যে ইতিবাচক কথাগুলো, সেগুলি হচ্ছে আমাদের শক্তি, আমাদের উদ্দীপনা কাজ করার জন্য। এখন প্রথম যে প্রশ্নটি, যে আমি শুধু একটু কানেক্ট করছি যে আগামী মোস্ট প্রবলি 8 তারিখে আমাকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যে আমাদের ভার্চুয়াল একটি মিটিংয়ে এই আমন্ত্রণটি জানিয়েছে যে তুমি একটি উপস্থাপনা করবা কি করে একটি রিসার্চ অর্গানাইজেশন থেকে, ক্ষুদ্র পরিষদ থেকে আজকের এই এত বৃহৎ প্রজেক্ট ব্যবস্থাপনা করা হচ্ছে। এবং আমরা এই যে রিসার্চ অর্গানাইজেশন, এই যে সময়ের সাথে সাথে কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে, অর্গানাইজেশনভাবে এটা পরিবর্তিত হয়েছে এবং অ্যাক্টিভিটিসগুলি পরিবর্তিত হয়েছে। জাস্ট আমি যেটা বলি যে আমি মানে থিওরি থেকে প্র্যাকটিক্যাল মানে হলো হিউজ প্র্যাকটিক্যাল। এবং আমরা শুরুতেই যেটা বলেছি যে বাংলাদেশে যারা রিসার্চও করেন তারাও কিন্তু মনে মনে ভাবেন এই রিসার্চ তো করলাম, এই কাজে তো লাগবে হলো অন্য দেশে, কিন্তু সেখানে আমরাই যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি এবং এটা অনেক দেশের আগ্রহের কারণ, কৌতূহলের কারণ, কারো কারো ঈর্ষারও কারণ। সেটা যদি দেখেন যে আসলে এই বাংলাদেশে আমাদের এই ভূখণ্ডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল 60-এর দশকে, এটা আপনি নিশ্চয়ই জানেন। এবং এই রূপপুর প্রকল্পটি ওই সময় গ্রহণ করা হয়। যে কোনো পরিস্থিতির কারণে, যারা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাদের এই প্রকল্পটি হয়নি। এবং আপনি জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছেন, যে কতগুলি আমাদের বিড়ম্বনার কথাই বলেন, আমরা পিছিয়ে পড়ার যে কারণ, রূপপুর প্রকল্পটি ছিল একটা অন্যতম। উনি এই প্রকল্পটি বাস্তবায়নটাকেও ওনার রাজনৈতিক যে ইস্যুগুলি ছিল তার মধ্যে ছিল। সুতরাং এই প্রকল্পটি জাতির জনকের পক্ষ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং রাষ্ট্রের একটি মর্যাদা সম্পন্ন প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে। আপনি শুধু বলি যে প্রশ্নটা প্রথমেই করলেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন হয়েছে, মাননীয় বঙ্গবন্ধু জাতির জনকের হাত ধরি 73-এ। এবং যখন আমাদের পরমাণু শক্তি কমিশন হয়, তার একটি ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্টই করে রাখা হয়, যার নাম ছিল নিউক্লিয়ার পাওয়ার ডিভিশন, নিউক্লিয়ার পাওয়ার এনার্জি ডিভিশন। এই ডিভিশনের কাজ ছিল যে এই দেশে যে নিউক্লিয়ার এনার্জি প্রয়োজন আছে এবং দেশের উন্নয়নে যে এই অবদান রাখতে পারে সেটা রিসার্চ করা এবং কিভাবে এরকম একটি প্রকল্প বাস্তবায়ন করা যায়।
তো সুতরাং এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা আমাদের স্বাধীনতার পর থেকেই আমাদের বরেণ্য বিজ্ঞানীদের হাত ধরে অনেকটা অগ্রসর হয়েছে। আমাদের একটা কালচার ডেভেলপ করে গেছে যে আমরা নিউক্লিয়ার প্রজেক্ট করব। আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বামী ডক্টর অজিত মিয়া, উনি ওটাতে সম্পৃক্ত ছিলেন, ওনার অনেক অবদান আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমি এই ডিভিশনের এই দায়িত্বে আসি একদম ইয়াং বয়সেই, 2001 সাল থেকে। এর আগে থেকে আমি প্রজেক্টে সম্পৃক্ত। আমি 2000 সালেও এই প্রজেক্টের সেকেন্ড ডেপুটি হিসেবে কাজ করেছি, তৎকালীন সময়ে যে প্রজেক্ট নেওয়া হয়। এবং আমি এই 2001 সালের থেকে আজ পর্যন্ত এই ডিভিশনের মাধ্যমে এই প্রোগ্রামটার দায়িত্ব পাই। এখন দেখেন যে এই ডিভিশন আমরা রিচার্জ করেছি, আইএ মেথোডোলজি অ্যাপ্লাই করে আমরা আইএকে দেখাতে চেষ্টা করেছি যে বাংলাদেশের নিউক্লিয়ার প্রজেক্টের দরকার। এবং আমরা এই আইএর কাছে আমরা এই প্রজেক্ট করতে গেলে আপনি জানেন যে আইএর একটি মনিটরিং অবস্থান আছে, আই এই ধরনের একটি প্রজেক্ট প্রমোট করার জন্য ব্যবস্থা করে। সুতরাং যথাযথভাবে যদি জাস্টিফাই না করা যায় তাহলে সেই সহায়তা পাওয়া যায় না। তাহলে এই যে আমরা এই ডিভিশনের মাধ্যমে আমরা সহায়তা পেয়েছি এবং সরকার একটা স্ট্রং কমিটমেন্ট লাগে, এইটারও একটি প্রমাণ লাগে নিউক্লিয়ার প্রজেক্ট করতে গিয়ে। যে বলিষ্ঠ ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রীর 2009 থেকেই আমরা যে পেয়েছি, এই একদিক থেকে আমাদের এই এনার্জি ক্রাইসিসের ইস্যু, আমাদের যে রিচার্জ, আমাদের যে উপস্থাপনা আইয়ের কাছে, অন্যদিকে যে রাজনৈতিক যে আমাদের এই যে কমিটমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে, এইগুলো আমাদের আইয়ের সহায়তা পেতে আমাদেরকে সহায়তা করেছে। এবং ড্রাস্টিক্যালি 2009 থেকে 2012-র মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার যে মৌলিক সিদ্ধান্তগুলি, সেগুলি আমরা গ্রহণ করতে পেরেছি। তার মানে আসলে যে এটা লিডারশিপ এবং টিম দুটোই একসঙ্গে যখন নাকি ম্যাচ করে, তখন এত মানে আমরা যতই বলি বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট, সেগুলো কোনো মানে সেই অর্থে ভারী নয়, বোঝা ভারী মতন নয়, যেহেতু যখন টিমটা অনেক এফিশিয়েন্ট হয় এবং লিডারশিপ যখন নাকি খুব দক্ষ হয়। আমরা নিশ্চয়ই এই টিম লিডারকে অভিনন্দন জানাই এই প্রকল্পে, যিনি মানে একেবারে শুরু থেকে যে উদ্দীপনা দিয়েছেন, এবং বিদ্যুৎ মন্ত্রী বাংলাদেশের, তিনি তো এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি, উনি এবং ওনার টিমের ডেফিনেটলি আমাদের বিজ্ঞান মন্ত্রণালয় অবশ্যই, হ্যাঁ, সবাই মিলে। আমরা একটু জানতে চাই যে সব সময় আমরা বলি সংসদে যখন আলোচনা হয়, অনেকে বলে সবচেয়ে বড় প্রজেক্ট, এইটা বড় ইন হোয়াট টার্মস, মানে এটা কি সবচেয়ে বেশি জায়গা নিয়ে, সবচেয়ে বেশি রিস্কি, নাকি অনেক বেশি বাজেট, নাকি অনেক বেশি সময়? প্রথম কথাটা হচ্ছে যে নিউক্লিয়ার প্রজেক্ট, এই একটি প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে আপনি যে বিশালতা বলছেন, কমপ্লেক্সিটি বলছেন, এটা ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল অব্লিগেশন, ন্যাশনাল অব্লিগেশন। এবং এই ধরনের প্রকল্প করতে গেলে শুধু জবাবদিহিতা জাতির কাছে নয়, আন্তর্জাতিক পর্যায়ের সকল পর্যায়ে বিশ্বজনীন একটি জবাবদিহিতা থাকে। এবং এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সরকারকে, রাষ্ট্রকে অনেকগুলি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করতে হয়। এবং সেই আইনের যে অব্লিগেশনগুলো, সেই যেমন আমরা নিরাপদে করব, সিকিউর ওয়েতে করব, এবং সকল পর্যায়ে আমরা নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করব, তার যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট এবং ইন্টারন্যাশনাল যে মনিটরিং, সেই মনিটরিং করার ক্ষেত্রে রাষ্ট্রের যে এই যে দক্ষতা, সক্ষমতা, যে একটা প্রয়াস, সবগুলো দরকার। এবং আমি যেটা বলছি যে নিউক্লিয়ার প্রজেক্ট ইজ নট এ প্রজেক্ট। নিউক্লিয়ার প্রজেক্টের বাস্তবায়ন মানি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের বাস্তবায়ন, আর প্রোগ্রাম মানি একটি সামষ্টিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট, অর্থাৎ নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজির ওভারঅল ডেভেলপমেন্টের রিফ্লেকশন হচ্ছে নিউক্লিয়ার প্রজেক্ট। সুতরাং আপনার একটা সায়েন্স এন্ড টেকনোলজির একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় উন্নীত হওয়ার যে প্রয়াস, তার মানে এটাকে শুধুমাত্র একটা বিদ্যুৎ কেন্দ্র ভাবলে ভুল করা হবে। একটা নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে আমরা গেছি, সেখানে অনেক হার্ডল, মানে শুরুতে কাগজ কলমের অনেক হার্ডল, নীতি নির্দেশনা, ওই যে সাইনিংয়ের কথা বললেন, অনেক কিছু। তার বাইরে দেশজ হার্ডলগুলোর মধ্যে কি প্রথমে পোহাতে হয়েছে, এবং সেগুলো পেরিয়ে আমরা এখন কোন পর্যায়ে আছি? একটু বলি যে আমরা আসলে নিউক্লিয়ার প্রজেক্ট করতে গেলে, যেহেতু
একটা নবীন দেশ তার একটি গাইডলাইন থাকে, লাগার দরকার। এই জন্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সে একটি গাইডলাইন তৈরি করিয়ে দিয়েছে, যারা নিউক্লিয়ার প্রজেক্ট করবে সেটা ফলো করবে, সেটাকে বলা হয় মাইলস্টোন অ্যাপ্রোচ। সে মাইলস্টোন অ্যাপ্রোচের যে প্রথম শব্দটি, যে নিউক্লিয়ার প্রজেক্ট কখন শুরু করা যাবে এবং কোন কন্ডিশনে করা যাবে, সেটাকে যা বলা হয় ফেজ 1 যদি ধরি, যে প্রথম স্টেপ, সেখানে হচ্ছে নলেজেবল কমিটমেন্ট অফ দ্য নেশন। Knowledgeable commitment, not a project director, project institution. This is a national commitment, এবং the commitment from the political authority of the nation, এবং at the topmost level. তা সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে এই নিউক্লিয়ার প্রজেক্ট করতে যে প্রথমেই বলা হয়েছে যে একটি নেপিও তৈরি করতে হবে, ন্যাশনাল একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, যে অর্গানাইজেশন কোঅর্ডিনেট করতে পারে সমস্ত সেক্টরকে। তাহলে দেখেন যে আমরা এই যে আইয়ের যে রিকমেন্ডেশন, তার আলোকে আমরা রূপপুর প্রকল্প বাস্তবায়ন করার জন্য একটি নেপিও তৈরি করেছি, একটি কমিটির ফর্মে, যেটাকে বলছি আমরা জাতীয় কমিটি, যার নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার দিক নির্দেশনার মাধ্যমে আমাদের ন্যাশনাল যে লেভেলের আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার, পলিসি প্রণয়ন করা দরকার, এবং এই কোঅর্ডিনেশনের দরকার, সেটা আসছে। এবং ওই জাতীয় কমিটির নিচে আছে আরেকটি ছোট্ট কমিটি, আরেকটি কমিটি যাকে বলছি কারিগরি কমিটি, সেটাও আসছে মাননীয় বিজ্ঞানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই যে দুইটি কমিটি সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলিকে কোঅর্ডিনেট করা হচ্ছে, এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য আইএর সুপারিশমালার আলোকে যে ধরনের পারমাণবিক অবকাঠামো প্রতিষ্ঠা করার দরকার সেগুলি করা হচ্ছে। আপনাকে শুধু উল্লেখ করছি যে আইএর রিকমেন্ডেশন অনুসারে একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে 19টি ইনফ্রাস্ট্রাকচার এরিয়াকে বিবেচনা করতে হবে। প্রতিটি এরিয়াতে প্রতিটা ফেজে 3টি ফেজ, প্রতিটি ফেজে যদি কন্ডিশন থাকে 1 থেকে 5টি, তাহলে দেখবেন যে প্রতি যে ফেজে 60টি থেকে 70টি কন্ডিশন প্রতিপালন করে সরকারের সমস্ত সেক্টরগুলিকে ইন্টিগ্রেট করে আগাতে হচ্ছে। সুতরাং এই যে ইনফ্রাস্ট্রাকচার কথাটা বলছি, আপনি যদি আজকে উল্লেখ করি যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি কি কাজ করবে, আজকে সরকারের যে লক্ষ্যমাত্রা, আমাদের উন্নত বিশ্ব, সরকারের যে লক্ষ্যমাত্রা 2030-এর আমাদের এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যে অবজেক্টিভ মানে অ্যাটেইন করা, সবগুলি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই রূপপুর প্রকল্প বাস্তবায়নে দিয়ে অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার আমরা ইমপ্লেস করছি বিফোর 2022। তার মানে আমাদের সরকারের যে এই যে দুইটা বড় ডেভেলপমেন্ট গোলস 2021, 2030, 2041, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে এই রূপপুর প্রকল্প ইন অ্যাডভান্স অনেকগুলি জায়গায় অবদান রাখছে, অনেকখানি এগিয়ে রেখেছে। এই এগিয়ে রাখার জায়গা থেকে একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরবো। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনি প্রেজেন্টেশন দেবেন এই সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহে, এবং আমাদের তো অন্য সব সেক্টরে সত্যি আপনি অন্যান্য জায়গার অভিজ্ঞতা আপনার আছে নিশ্চয়ই, যে ব্যবস্থাপনাটাই সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে হয়। আমরা আসলে কোন সাফল্যের কথাটা তুলে ধরবো, যেটা আপনি আপনার প্রেজেন্টেশনে উল্লেখ করতে চান? বাংলা, এটা শুধু একজন ডক্টর মোহাম্মদ শওকত আকবরের প্রেজেন্টেশন নয়, এটা বাংলাদেশের প্রেজেন্টেশন। এরকম একটি ছোট দেশ, ঘনবসতিপূর্ণ এলাকা, আমাদের মাটির অবস্থাও খুব সহজে এরকম পারমাণবিক প্ল্যান্ট করার মতন উপযোগী কি না, সেটা নিয়ে অনেক ডিবেটের মধ্যে পড়তে হয়েছে। সিকিউরিটির ব্যাপারে আমাদের নিয়ে অনেকেই খালি প্রশ্ন তোলেন। সিকিউরিটি ঠিক আমরা পুলিশ, র্যাব সেই সিকিউরিটি নয়। নিউক্লিয়ার সিকিউরিটি মানে একটা অন্য মাত্রার সিকিউরিটি, এবং সেটা মিসইউজ হবে কিনা, এবং সর্বোপরি যে কোনো প্রজেক্ট করতে গেলে বাংলাদেশে যে দুর্নীতির খবরগুলো আমরাই প্রচার করি, তুলে আনি আমরা, সেগুলো অনেক সময় এই ধরনের বড় প্রজেক্ট করতে গেলে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেগুলো সব ওভারকাম করে এরকম একটি ঘন বসতিপূর্ণ ছোট্ট দেশের একজন ব্যবস্থাপনা পরিচালক কিভাবে ব্যবস্থাপনা নিয়ে অন্যদেরকে কথা বলবেন, আশ্বস্ত করবেন, সেটা আমরা শুনবো তার কাছ থেকে আগাম একটা বিরতির পর। সামিট পাওয়ার টক দেখছেন, রূপপুরের রূপ, এই শিরোনামে আমরা
কথা বলছি, আমরা কথা শুনছি ডক্টর মোহাম্মদ শওকত আকবরের। তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক। ব্যবস্থাপনা নিয়ে তার কথা বলতে হবে ইন্টারন্যাশনাল ফোরামে। আমরা সেটা আগে নগদে একটুখানি শুনে নিব বাংলাদেশের দর্শকদের জন্য। খুব ছোট করে বলবেন, আমরা পুরো প্রজেক্টটা নিয়ে আপনার কাছ থেকে একটু আপডেট হতে চাই। ধন্যবাদ। এই যে আপনি প্রথম প্রশ্ন করেছেন যে একটা মেগা প্রজেক্ট, আসলে এই যে একটু আগে আমি বললাম যে নিউক্লিয়ার প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে, যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এবং প্রসেস, এবং টুলস এবং প্রসেসগুলির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্বীকৃত কতগুলি গাইডলাইন আছে, যেমন IAGS পার্ট R3 একটা গাইডলাইন। সেইখানে স্বচ্ছতার সাথে প্রতিটি স্টেপে আমরা কাজ করব কীভাবে সেগুলি বলা আছে, যে নিউক্লিয়ার প্রজেক্টের কোনো সুযোগ নাই যে আপনি কোথাও সেফটি, সিকিউরিটি, সেফগার্ডস এবং অস্বচ্ছতা রেখে প্রসিড করা। অর্থাৎ প্রতিটা কাজের জন্য আমার একটা অথরাইজেশন লাগবে, এটা দেখার দেখভাল করার ন্যাশনাল অর্গানাইজেশন আছে। যে ভেন্ডর কান্ট্রি আমাদেরকে এই প্রযুক্তি দিয়েছে তার দেশের ভেন্ডর সাথে তার রেগুলেটর, এছাড়া আপনি যেটা জানেন যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে, তার একটি মনিটরিং আছে। সুতরাং আমরা প্রতিটা কাজ যখন শেষ করি সেই কাজটি শতভাগ স্বচ্ছতার সাথে সমাপ্ত হয়েছে কিনা সেটা যাচাই করার পরে সেই কাজটি অর্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। মানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রতিদিন চরিত্রটাই তো তাই। মানে সেফটি হলো তার সেফগার্ড, অর্থাৎ অস্বচ্ছতা মানে হলো আপনার জীবন হুমকির মধ্যে। এমন না যে শওকত আকবর আজকে এটা অস্বচ্ছ করে তুলে দিয়ে চলে গেলেন এবং অন্যজন এসে বিপদে পড়বে, ব্যাপারটা হয়তো তাও নয়। প্রতিটি পদে পদে আপনি নেক্সট ধাপে যাওয়ার আগে আপনি আগের ধাপে যদি অস্বচ্ছ থাকেন তাহলে আপনার মাথার উপরে পড়বে, ব্যাপারটা খানিকটা ওই রকমই তাদের মানে সায়েন্সটাই তাই। এই জন্য বলছি যে প্রসেসগুলো ডেভেলপ করা হয়, যে মেথোডোলজি ডেভেলপ করা হয়, সেখানে শতভাগ ট্রান্সপারেন্ট করেই প্রসিড করতে হয়। আর যেটা আমি একটু শুরুতেই বললাম যে একটা মেগা প্রজেক্ট এবং নিউক্লিয়ার প্রজেক্টের একটা ডেফিনেশন আছে। আচ্ছা, আপনি একটা প্রশ্ন যদি করেছেন, নিউক্লিয়ার প্রজেক্ট আমরা বলতে সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে যে বেষ্টনীর মধ্যে, যে টেরিটরির মধ্যে নিউক্লিয়ার কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস সীমাবদ্ধ। সুতরাং এই যে আমরা রূপপুর পারমাণবিদ্যুৎ প্রকল্প, সেটা বলতে আমরা রূপপুর প্রকল্পের সাইটের মধ্যে যেখানে নিউক্লিয়ার কনস্ট্রাকশন সম্পর্কিত কাজ করছে সেটাই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট। একটু আগেই বলছি যে এই ধরনের প্রজেক্ট করতে গেলে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে হয়। প্রোগ্রাম মানে সিরিজ অফ প্রজেক্টস যারা এই প্রজেক্টকে সাপোর্ট করবে। যেমন আজকে রূপপুর প্রজেক্টকে দেখেন আজকে অনেকগুলি সহায়ক প্রকল্প দাঁড়িয়েছে। আজকে একটু আগেই বলছেন যে আমাদের এই নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা, আপনাকে বলছি যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের দেশ এই সুরক্ষা ব্যবস্থা দিতে সক্ষম, এবং নিউক্লিয়ার প্রজেক্ট সুরক্ষা ব্যবস্থা দিতে যেয়ে আমরা জাতীয় সুরক্ষা ব্যবস্থার আরো সমৃদ্ধ করছি। সুতরাং নিশ্চিত করতেই হবে, তার জন্য একটা প্রজেক্ট আছে, আমার গ্রিডের জন্য প্রজেক্ট আছে, আপনি দেখেন নেভিগেশনের জন্য প্রজেক্ট আছে। এইভাবে আমাদের রেগুলেটরি বডি যারা এটা দেখভাল করবে তাদের প্রজেক্ট আছে। সুতরাং অনেকগুলি প্রজেক্টের যে ইনপুট সেইটা আসবে রূপপুর প্রজেক্টে। সুতরাং যদি কোনো কথা শুনেন বিভিন্ন প্রজেক্টের, সবসময় এই রূপপুর প্রজেক্টের সাথে মেলানো ঠিক হবে না, কারণ রূপপুর প্রজেক্ট উইদিন দ্য টেরিটরি যেখানে নিউক্লিয়ার কনস্ট্রাকশন হচ্ছে সেটাই আমরা দেখছি, এবং সেইখানে কখনো কোনো অস্বচ্ছতা এবং জবাব দিতে ছাড়া কোনো কাজ হবে না। সুযোগই নাই, মানে ওটা সায়েন্স, ওটা সলিড সায়েন্স। এর বাইরে যেগুলো থাকে ওগুলো হলো সাপোর্টিভ। ওই সাপোর্টিভে কোথাও অস্বচ্ছতা তাতে মূল প্রজেক্টের মধ্যে। এবং আমাদেরকে একটু কথা আমি শুধু বলে রাখি, সুতরাং রূপপুরকে সহায়তা করার জন্য যে আরো যে আনুষঙ্গিক প্রকল্প, আরো অবকাঠামো উন্নয়নের যে কর্মকাণ্ড, সেইগুলির কোনো ধরনের এই যেহেতু ওইগুলি জাতীয় আইনে হচ্ছে, রূপপুর প্রকল্প কিন্তু শুধু জাতীয় আইন নয়, জাতীয় আইন, ভেন্ডর কান্ট্রির আইন এবং আইয়ের এবং ইন্টারন্যাশনাল আইন সবগুলি মিলিয়ে আমরা যেন কখনো রূপপুর প্রকল্পকে মানে অন্যভাবে আমরা প্রশ্নবিদ্ধ না করি সেটা আসলে আমাদের জানার সীমাবদ্ধতা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা অনেক সময় পরিষ্কার হতে পারি না, সেটাও হয়, পরিষ্কার হওয়ার চেষ্টাও করি না, অথবা একটা বড় জায়গায় একটা টোকা দিতে পারলে অনেকে খুশি হয়, সেটাও একটা টেন্ডেন্সি তো আছেই। আমরা ওই যে আপনি নেভিগেশনের কথা বলছিলেন, অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, নানান সেক্টর, আমরা একটু ইন্টারেস্টিং একটা বিষয় যে ভোলগা থেকে আসছে
ওই নিউক্লিয়ার ফুয়েল বলতে যেটাকে বলি, আমরা যে রিঅ্যাক্টর, সেই রিঅ্যাক্টরগুলো আসছে। তার মানে ভোলগা থেকে, ভোলগা একটা নদী, ভোলগা থেকে গঙ্গা, আমরা ছোটকালে ওই বইগুলো আমরা পড়েছি। গঙ্গারই তো একটা নদী পদ্মা। তার মানে এখানে নাব্যতা ঠিকভাবে ওই ঈশ্বরদী পর্যন্ত এসে ওই রিঅ্যাক্টর পৌঁছাবে কিনা, কি পরিমাণ পরিবহনের কি ধরনের ভেসেল আসবে, একটু জানতে চাই। এটা হলো যে মানে এটা তো নদীর জন্য একটা সুখবর। এটা হলো যে আমরা এই প্রকল্প যখন গ্রহণ করি এবং যখন ইকুইপমেন্ট আমরা ডিজাইন করি, তখন আমাদের আমরা ডিজাইন ডকুমেন্টেশন ফর ট্রান্সপোর্টেশন, এটা আরেকটি ডিজাইন ডকুমেন্টেশন তৈরি করা হয়, যে আমাদের যে ভেসেলগুলি আসবে, যে যন্ত্রপাতিগুলি আসবে, সেগুলো নৌপথে আসার জন্য আগেই ডিজাইন রিকোয়ারমেন্টস তৈরি করা হয়। এবং আমরা প্রতিনিয়তই আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় বিএডব্লিউটিকে আমাদের কোন সময়ে কী যন্ত্রপাতিগুলি আসবে সেগুলো ওনাদেরকে অবহিত করছি। আর আপনাকে আগেই বলছি যে রূপপুর প্রকল্পকে ঘিরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রূপপুর প্রকল্প এলাকা পর্যন্ত আমাদের প্রথম শ্রেণীর নৌ রুট চালু থাকবে। সুতরাং আমরা যে কোনো সময়ে, যে কোনো সিজনে আমাদের যে কোনো ধরনের ভেসেল রূপের মধ্যে আসার মতো সেই ধরনের সক্ষমতা আমাদের বিএডব্লিউটি। আমরা যে হার্ডিঞ্জ ব্রিজের নিচে গরুর গাড়ি যেতে দেখি, যে সেটা এখন আপনি সেটা এখন জাদুঘরে, সেটার সুযোগ নাই। আপনি দেখবেন, আমি আশা করছি একটা নির্দিষ্ট বর্ষাকালে যেমন একদম প্রমত্তা পদ্মা, কিন্তু আবার একটু যখন নাকি ড্রাই সিজন, তখন দেখি যে ধুধু বালু চর, ওখানে ওই চর এলাকার কৃষি নিয়ে আমরা কথা বলি, মঙ্গা আছে কিনা সেগুলো নিয়ে কথা বলি। এখন আপনার এই রিঅ্যাক্টরগুলো আসার জন্য, সবসময় ভেসেলগুলো চালু রাখার জন্য আমাদের নদীটাও তো সচল করতে হবে, এবং এটা তো রূপপুরের চেয়েও হিউজ কাজ, মানে একদম মেইন প্রজেক্টের চেয়েও বড় প্রজেক্ট নেওয়া হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, বিডব্লিউটিকে, যে তারা এই ড্রেজিং অব্যাহত রাখছে, মেনটেন্যান্স ড্রেজিং করছে এবং এই নৌ রুট সচল রাখছে, আমাদের যন্ত্রপাতিগুলি আসছে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রথম শ্রেণীর নৌ রুট যেন চালু থাকে। তো সেটা ডেফিনেটলি এরকম একটা নদীতে প্রথম শ্রেণীর নৌ রুট চালু। কি ধরনের ভেসেল আসবে? এই যেমন মূল ভেসেলটা আসে আপনার, যেমন এই মাদার ভেসেল তো মোংলাতে নামে, ওইখান থেকে আনলোড করে আমাদের এই আলাদা আলাদা ইকুইপমেন্টগুলো নিয়ে আসা হয়। সুতরাং সেই ক্ষেত্রে যে নাব্যতা, এই যে নির্দিষ্ট ডেপথ আমাদের রাখার কথা, এইটা তারা রাখছে এবং এরা কন্টিনিউ করছে, যে এই পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয় নাই। শুধু আপনাকে সেটা তো এখন কনস্ট্রাকশনের জিনিসপাতি, কনস্ট্রাকশনের জিনিস থেকে সবচেয়ে হেভি থাকবে, এরপরে এত হেভি হবে না। এখন আপনি যদি যান, যে আপনাকে তো আমরা নিয়েই যাবো, আমি অলরেডি দেখাই আছে যে আমরা মানে ক্লেম করছি যে রূপপুর প্রকল্পে পদ্মা নদীতে যে এই জেটি করা হয়েছে, আমরা মনে করছি এটা দেশের সবচেয়ে বড় নৌ জেটি। সুতরাং আমরা এইরকম একটি ব্যবস্থার মধ্য দিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করছি, এবং আমাদের সবচেয়ে যে বড় বড় যন্ত্রগুলি ওইখানে আনলোড করা হবে। একটা রূপপুরের রূপ ফিরতে হলে তো প্রথমে একটা নদীর রূপ ফিরতে হবে, সেটা তো একটা স্বাভাবিক। শুরুর দিকে যখন নাকি এই প্রজেক্টটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, অনেকেই যারা আসলে জানেন, বুঝেন, গবেষণা করেন, তাদের মধ্যে অনেকের ডিবেট ছিল যে এই প্রজেক্ট, এটা খুবই একটা কি বলবো, যে ইমোশনাল, মানে এটা এরকম করে না নেওয়াই উচিত বাংলাদেশের মতো দেশে, সিকিউরিটির নিয়ে কথা বলতে। আরেকটা হলো যে ওই যে রিঅ্যাক্টরকে কুলিং যে সিস্টেম, রিঅ্যাক্টরগুলো ঠান্ডা করার জন্য পার্শ্ববর্তী নদী, সেটার নদীর পানি এবং যে রিঅ্যাক্টরের কুলিং পানিটা ওখানে ছাড়লে নদীর পানির লেভেল গরম হয়ে যাবে, মাছ ইত্যাদি, পরিবেশবাদীদের নানান প্রশ্ন ছিল। এইটা আপনারা কিভাবে সলভ করেছেন, না আদৌ সলভ করেননি? প্রথম কথা হচ্ছে যে আমি বললাম যে নিউক্লিয়ার প্রজেক্ট করতে গেলে সেফটি একটা বড় কনসার্ন, পরিবেশ একটা বড় কনসার্ন। আজকে জানেন যে নিউক্লিয়ার প্রজেক্ট পরিবেশ বান্ধব, এটা আপনি শুনছেন। আর নিউক্লিয়ার প্রজেক্ট থেকে সরাসরি কোনো পানি এই নদীতে ডিসচার্জ করা হয় না, এটা ঠিক না। ওয়ান্স থ্রু কুলিং সিস্টেমের যেগুলি করা হচ্ছে সেগুলো ভিন্ন জিনিস, বাট আমরা যে ধরনের টেকনোলজি ইউজ করেছি সেখান থেকে কোনো পানি নদীতে ডিসচার্জ হবে না। এবং সেকেন্ড হচ্ছে যে যেহেতু আমাদের এই পদ্মা নদীর এই যে প্রবাহ, তার আমরা যদি স্টাডি দেখি, তার যে মিনিমাম লেভেল, হিস্ট্রিক্যাল লেভেল, তার যে তার ফ্লোর 110 তো লাগবে না স্বাভাবিক অবস্থায়। তারপরেও আমরা এখানে কুলিং টাওয়ার ইউজ করতেছি, প্রতিটা রিঅ্যাক্টরের জন্য 2টি করে কুলিং টাওয়ার। তার এই কুলিং টাওয়ারের ব্যবহারের ফলে নর্মাল কন্ডিশনে যে পানির প্রয়োজন ছিল তার চাইতে
10 ভাগের 1 ভাগ কমে আসছে। মানে আপনি যদি দেখেন 2 থেকে 3 কিউসেক পানি লাগবে আমাদের এই রিঅ্যাক্টরের জন্য, আর সেটা যদি ধরি যে সর্বোচ্চ 5-6 কিউসেক, আপনি যদি এখন দেখেন মিনিমাম ফ্লো কত, সেটা ওই নদীতে যে সর্বনিম্ন ফ্লো তার চেয়ে অতি নগণ্য। সুতরাং আপনি যে এই ওয়াটার নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এটা আমরা এই কুলিং টাওয়ারের মধ্যে শিখে দিকে আলোচনা ছিল রূপপুর নিয়ে, এখনো কথা হলে এই জাতীয় বিষয়গুলোই খুব বেশি আসে। শুধু বলি যে আমরা এই নদীর বিষয়টা, আমাদের নদীর উৎস এবং তার ফ্লো সম্বন্ধে আমরা জানি। আজ থেকে যদি দেখেন যে যতগুলি স্টাডি হয়েছে 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, এবং আমাদের কোনো স্টাডি কি রূপপুর প্রকল্পের সাইট কি যথার্থ কিনা বিরূপ মন্তব্য আসে নাই। সুতরাং এটা হচ্ছে যে তৎকালীন সময় যখন আমরা কুলিং টাওয়ার নিয়ে কথা বলছিলাম না, তখন এগুলি কথা আসছে, কিন্তু সেই ধরনের টেকনোলজি আজকে না, আজকে নতুন ধরনের টেকনোলজি হয়েছে। আমরা একেবারে এবং আপনি যদি দেখেন যে আমাদের বেলারুস একটি প্রকল্প করতেছে, আপনি যদি যান কখনো ভিজিট করবেন, তার পাশে একটা নদী আছে বললো, কিন্তু আমি যখন গেলাম যে প্র্যাকটিক্যাল নদীটা কোথায়, নদী যায় দেখলাম যে আমাদের মুহাম্মদপুরে আমি থাকি, ওখানে যে খালের মতো বড়, এবং বর্ষাকালে পুরোটা পানিতে আইসে ভরে যায়, গরম পানিতে গরম পানি ছেড়ে হয়তো সে আইস রিমুভ করতে হবে, এবং সেইখান থেকে পানি এনে তারা কুলিং টাওয়ার চালাবে। আর আমাদের পদ্মা নদীর এত অধবোধন হয়নি যে ঠিকই বলেছেন যে অন্যান্য জায়গায় নদী বলতে যেটা বোঝায় অনেক সময় আমরা অবাক হই যে আমরা আসলে পদ্মা নদীর দেশের মানুষ। কত মানে যদি বলি যে এটার একটা মেগা প্রজেক্ট এবং মাল্টি সেক্টরাল প্রজেক্ট, একেবারে খোদ যে বিদ্যুৎ কেন্দ্র আর তার সঙ্গে পাশাপাশি অবকাঠামো সব মিলিয়ে তো সবচেয়ে ব্যয়বহুল একটা প্রকল্প। সময় লাগছে, আমাদের অনেক টেকনিক্যাল এক্সপার্টাইজও দরকার এটার সঙ্গে। আমরা যদি মানে আপনি প্রকল্প পরিচালক হিসেবে একেবারেই যদি বিদ্যুৎ কেন্দ্রটা থেকে উৎপাদিত বিদ্যুৎ এবং তার বিপরীতে আমাদের অর্থনৈতিক মানে কি বলবো যে আউটকাম, সেটা কি কখনো হিসাব করেছেন যে আমরা কত দিনের মধ্যে? আর তার সঙ্গে একটা ছোট্ট লেজুর প্রশ্ন যে অনেক দেশই তো এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র এখন আর করছেন না। আমাদের যতই লেটেস্ট টেকনোলজি যাই বলি না কেন, আমরা কেন করছি? আমাদের কি এর বাইরে কোনো কিছু দরকার ছিল কিনা? একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির সময় আপনি অনেক প্রস্তুতি নেবার সুযোগ পাবেন। বিরতির পরে আমরা শুনবো ডক্টর মোহাম্মদ শওকত আকবরকে শুনবো। বিরতির পরে নিশ্চয়ই থাকবেন আপনারা। সামিট পাওয়ার টকে আমরা আছি, রূপপুরের রূপ এই শিরোনামে কথা বলছি। অনেকে যারা মানে কথাগুলো শুনছেন ভিজুয়ালাইজ করতে পারছেন না, চোখে দেখতে পাচ্ছেন না যে আমরা মেগা প্রজেক্ট ইত্যাদি, ঈশ্বরদী, লালন সেতু, নানান কথা বলছি, কিন্তু খুব কমই এটার ছবি দেখাতে পারছি। যেটুকু আছে সেটুকু আপনারা একটু দেখে নিচ্ছেন। আশা করি এই মেগা প্রজেক্টের যতটুকু এগিয়েছে নিশ্চয়ই আমরা পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের কাছে হাজির করব, এবং তখনও আমরা কথা বলবো এই প্রজেক্টের সঙ্গে যারা জড়িত আছেন। আপাতত ডক্টর শওকত আকবরের কাছে আমার যে প্রশ্ন, যে বিদ্যুৎ যেটা হবে, কতটুকু বিদ্যুৎ হবে আর এই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ কি করবে? প্রথম হচ্ছে যে আমরা জানেন যে আমরা 2টি ইউনিটে প্রতিটি 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, এবং এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি হিসাব করেন তার ইকোনমিক লাইফ অনেক বড়, সেটা আমাদের ডিজাইন লাইফ 60 ইয়ার্স, যেটা আরও হয়তো বৃদ্ধি করা যাবে 20 বছর থেকে 30 বছর, তাহলে দেখেন 100 ইয়ার্সের মতো সেটা। অন্যদিকে তার প্ল্যান্ট ফ্যাক্টর বলতে মানে এই পাওয়ার প্ল্যান্টের সর্বোচ্চ যে ক্যাপাসিটি, তার কত শতাংশ আমরা বিদ্যুৎ পাবো, সেটা অ্যারাউন্ড প্ল্যান্ট ফ্যাক্টর মানে সারা বছর সবসময় মিলে মোর দেন 90%। তাহলে এত বড় ক্যাপাসিটির, এত উচ্চ প্ল্যান্ট ফ্যাক্টরের আর এত দীর্ঘ লাইফের কোনো বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু 60 বছরে আমাদের আরো চাহিদা বাড়বে না? আমি বলছি একটা নিয়ে আর কি। তাহলে যদি সেভাবে চিন্তা করি, তাহলে আপনি যদি হিসাব করেন যে এই 2টি 2400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, তার যদি লাইফ চিন্তা করেন, তার যদি প্ল্যান্ট ফ্যাক্টর চিন্তা করেন, এবং এই যেহেতু বেসলোড পাওয়ার প্ল্যান্ট, দেখবেন যে এই 2400 মেগাওয়াট অন্য যে কোনো পাওয়ার প্ল্যান্টের হিসাবে আনলে তার চেয়ে কয়েক গুণ
কয়েক গুণ বেশি প্রোডাকশনের দিক থেকে। সেকেন্ড কথা হলো একটা স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, যখন ইউএস নিউক্লিয়ার প্ল্যান্ট শুরু করে তখন তাদের বিজ্ঞানীদের বক্তব্য ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ আ পাসপোর্ট, একটি ইকোনমিক লেভেল থেকে আরেকটি লেভেলে উন্নীত করা। এখন যদি আপনি একটু আগেই প্রশ্ন করেছেন অনেক দেশ করছে না, এখন আমি এখানে একটু শুধু কথা বলতে চাচ্ছি কোন দেশগুলি করছে না। এখন যদি একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইকোনমিক লাইফ হয় 60 ইয়ার্স, কোন দেশ করছে না, আমি সেটা কোন দেশ করছে এই প্রশ্নের উত্তরটা সহজ হবে যে খুব কমই আপনি নাম বলতে পারবেন কোন দেশ এখন এক দুজন করছে না। এখন এক দুজন করছে না কেন আমি একটু বললাম যে যদি দেশের জেনারেশন ক্যাপাসিটি সাস্টেনেবল লেভেলে চলে যায় এবং যেহেতু ইকোনমিক লাইফ তার 60 ইয়ার্স, সেই দেশের যদি ইকোনমিক গ্রোথ খুব একটু বেশি না থাকে তাহলে তার আর নতুন করে এডিশন করার দরকার নাই। আর সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে নিউক্লিয়ার এনার্জি বা যে কোনো এনার্জি এইটির একটি আন্তর্জাতিক পলিসি আছে, প্রত্যেকটি দেশ চায় টেকনোলজিক্যাল গ্যাপ। সুতরাং আপনাকে আন্তর্জাতিকভাবে এই যে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই হোক কেউ কোনো একটি টেকনোলজিকে প্রমোট করবে না, যে টেকনোলজি প্রমোট করে তার বিপরীত টেকনোলজিকে তার মানে নেতিবাচক কথা বলবে। এখন শুধু দুইটি শব্দ আপনাকে বলতে যেটা মানে আমার সকলকে জানানোর জন্যে, এনার্জি আউটলুক 2018 একটা রিপোর্ট আসছে, ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিলের একটি রিপোর্ট। তারা বলছে যে ভবিষ্যতে এনার্জির চেহারা কী হবে, গ্লোবাল এনার্জির সিনারিও কী হবে। প্রথম স্টেটমেন্ট ছিল 2030 অ্যান্ড বিয়ন্ড এনার্জির ছবি হবে, গ্লোবাল ছবি হবে চায়না এবং ইন্ডিয়া যাহা করছে তাহা হবে গ্লোবালের চেহারা। এখন আজকে যাহা দেখছি তা নয়। সেখানে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে 2030 সালে চায়নার যে টোটাল এনার্জি লাগবে সেটা হচ্ছে আজকের চায়না প্লাস টোটাল ইউএস, এইটা হবে চায়না। অন দ্য আদার হ্যান্ড আজকে ইন্ডিয়ার কি ছবি হবে, বলছে আজকের ইন্ডিয়া প্লাস টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে যদি এনার্জির ভবিষ্যতের যে ছবি বা গ্লোবাল ডাইমেনশন এনার্জির কোন কোন সোর্স থেকে আসবে এই দুইটা দেশ যদি রিপ্রেজেন্ট করে 2030 থেকে, তাহলে আজকে আপনি শুধু ওই দুইটা দেশের যারা আমাদের খুব কাছের গণবসতি একই রকম একই ধরনের ইকোনমিক, তাদের এনার্জি পলিসি দেখেন, সেইখানে নিউক্লিয়ার কী অবস্থা। আমি শুধু বলি যে 80-র দশকে চায়না আমাদের 20 বছর পরে পাওয়ার প্ল্যান্ট করার চিন্তা করেছে। তারা 2000 সাল পর্যন্ত তাদের 1-2-3-4টা পাওয়ার প্ল্যান্ট ছিল, আজকে তাদের 40টারও বেশি এবং তাদের স্বপ্ন হচ্ছে মোর দেন 200,000 মেগাওয়াট কামিং নিউক্লিয়ার থেকে যাওয়া। ইন্ডিয়ার একই রকম। সুতরাং আমার সরাসরি কথা হচ্ছে আমাদের যদি এই দুইটা দেশকে দেখি, এই দুইটা দেশের যে এনার্জি বা বিদ্যুৎ উৎপাদনের যে নীতি আমরা যদি অ্যাডপ্ট করি, ডেফিনেটলি আমরা নিউক্লিয়ার করার জন্য যে স্টেপ দিয়েছি এবং যে আমাদের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে যেটুকু আমরা দেখিয়েছি তার চেয়ে অনেক বেশি করার দরকার। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশ হলো এমার্জিং সফট পাওয়ার, তো এই সুপার পাওয়ার হাই পাওয়ারের মাঝখানে সফট পাওয়ার চুপ করে বসে থাকলে আর সফট পাওয়ারও থাকা যাবে না, পাওয়ারই থাকতে পারবে না, মোটামুটি সেকেন্ড হচ্ছে জাস্ট একটু মেসেজ আমি দিচ্ছি, আমরা যদি দেখি যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যে আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি, যেভাবে পাওয়ার প্ল্যান জেনারেট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তাতে দেখা যাবে 2035-এর দিকে আমরা যদি নিউক্লিয়ার প্রজেক্ট যেহেতু বললাম 70-80 বছর, তখন দেখবেন যে এই পাওয়ার প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন টোটাল মানে আমরা যদি সরাসরি বিদ্যুৎ ইম্পোর্ট প্লাস প্রাইমারি জ্বালানি ইম্পোর্ট, তাতে দেখবেন অ্যারাউন্ড 70% থেকে 80% ইম্পোর্ট ডিপেন্ডেন্সি হয়ে যাবে, হুইচ উড বি ভেরি ভালনারেবল। সুতরাং আপনাকে বেজ লোড নিউক্লিয়ার পাওয়ার করা উচিত যাতে আমরা যে কোনো সিচুয়েশনে আমরা ন্যাশনাল ডিমান্ডকে 60 বছরের জন্য মাত্র মানে 24 প্লাস সরকারের পরিকল্পনা আছে যে এই প্রজেক্ট সুষ্ঠুভাবে বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা আরও প্রজেক্ট করব। আচ্ছা, এর মধ্যে আর কনজাম্পশনের ব্যাপারটা কি ভেবেছেন যে এই মানে একেবারে খাঁটি বাংলায় যদি বলি যে এত বিদ্যুৎ দিয়ে কি করবে? প্রশ্ন হচ্ছে যে আমরা তো অলরেডি 100% আমরা অ্যাচিভ করেছি, প্রায় 100% ঘরে ঘরে বিদ্যুতের জায়গা। আমরা ডেভেলপড নেশন যদি বলি, ডেভেলপড নেশনের সংজ্ঞা শুধুমাত্র যে একটা প্যারামিটার যে আমরা ইকোনমিক গ্রোথের সাথে সোশ্যাল যে বেনিফিট নিশ্চিত করা প্রতিটা মানুষের প্রতিটা নাগরিকের,
সেই বেনিফিট নিশ্চিত করতে গেলে সকলকে সমভাবে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে গেলে যে এনার্জি দরকার পড়বে আজকের যেটুকু আছে সেটুকু তো লাগবেই, বা যেটা প্রজেক্টেড করা হয়েছে আপনি জানেন যে 2041 সালে যদি নর্মাল সিনারিও ধরেন তার ক্যাপাসিটি নট লেস দেন 80,000 মেগাওয়াট ডিমান্ড। জেনারেশন যদি 90,000 মেগাওয়াট করেন আজকের দিনে দাঁড়ায় দেখেন কতটুকু আছে। সুতরাং এই যে প্রজেকশন করা হয়েছে মানুষের জন্যে, দেশের জন্যে, উন্নত রাষ্ট্রের জন্যে, তাতে আমাদের 90,000 মেগাওয়াটই লাগবে। আজকের এই শুধু তর্ক করে লাভ নাই, বিতর্ক করে লাভ নাই। আমরা দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন সেটা বাস্তবায়ন করতে গেলে আমাদের অ্যাক্সেলারেটেড গ্রোথ পাওয়ারের লাগবেই। অনেক অনেক ধন্যবাদ। আমরা বলি টেলিভিশন আমরা দেখি, শুনিও, কিন্তু সবার আগে দেখা। আমরা না দেখে আজকে অনেকটা যেমন করে ক্যারিয়ার শুরু করেছিলেন ডক্টর শওকত আকবর, তেমন করে মানে রিসার্চের জায়গায় গেলাম। একজন ভালো রিসার্চার হিসেবে তিনি আজকে আমাদেরকে শোনালেন। আর বাকি দেখার জন্য নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন। কখনো না কখনো আমরা এই মেগা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে কত দূর এগোচ্ছে, কীভাবে এগোচ্ছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা হাজির হব। এই অনুষ্ঠানে থাকবেন নিশ্চয়ই এটিএন নিউজের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ।